প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আজ আমি করাবো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অংশের 16.4 কিছু অঙ্ক। আজ আমি আলোচনার শুরুতেই তোমাদের সামনে একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। সেটা হলো, বর্তমান সমাজে আমাদের যে কোনো নিউজের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন প্রকার খারাপ খবর। অর্থাৎ তরুণ সমাজ আজকে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এর মূল কারণ হলো মাদকে আসক্ত। এই মাদকে আসক্ত থেকে সরকার একাই করতে পারবে না কিছু। আমাদের তরুণ সমাজকে তথা তোমাদের মতো ছাত্র সমাজ যারা আছো, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যেখানেই মাদক দেখবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। জীবনটা একদিনের নয়, তোমাদের গড়ে তুলতে হবে। যখন কেউ মাদকে আসক্ত হয়ে যায় তখন কিন্তু তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে যে কোনো খারাপ কাজ করতে পারবে। এই জন্য তোমরা যারা ছাত্র সমাজ রয়েছো, তোমরাই পারো দেশকে সুন্দর করতে, মাদককে নির্মূল করতে। তো আমাদের স্লোগান হবে, মাদক থেকে দূরে থাকি, জীবনকে ভালোবাসি। তো শুরু করি আমরা আমাদের আজকের আলোচনা। আমি 16.4-এর 8 নম্বর অঙ্কটি একটু তোমাদের জন্য পড়ে নিচ্ছি এবং একই সাথে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তারপরে একটু পড়ছি আমি। দেখো, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তো দেখো, অঙ্ক করার শুরুতেই আমাদেরকে আয়তকার বস্তুটি কীরকম সেরকম একটু ডায়াগ্রামের চিন্তা করি আমরা। দেখো, এখানে যদি আমরা একটি আয়তকার বস্তু হলো, দেখো ঘনবস্তু এরকম হলো আয়তকার ঘনবস্তু। যেহেতু আয়তকার, তাহলে এটা আর একটা উচ্চতাও রয়েছে। এরকম হলো আয়তকার ঘনবস্তুর কাঠামোটি। তো এর দৈর্ঘ্য দেখো, এটাকে বলবো আমরা দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি, আর প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করি। উচ্চতাকে, এইটা হলো উচ্চতা, উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য তাহলে এ আছে কত, 16 মিটার, প্রস্থ বি আছে কত, 12 মিটার, আর উচ্চতা সি রয়েছে কত, 4.5 মিটার। এটা সমান সমান হলো 4.5। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চিত্রটি। দেখো, এই বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে মাপটা দেওয়া আছে সেটা হলো কত, 16, এবং দৈর্ঘ্যকে আমরা এ ধরবো। আর প্রস্থ বরাবর যে মাপটা দেওয়া আছে সেটা আছে কত, 12। আবার উচ্চতা যে মাপটা দেওয়া আছে সেটা আছে 4.5 মিটার। তাহলে এই বস্তুটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এর একটি কর্ণের দৈর্ঘ্য কত, এর আয়তনই বা কত, এগুলো আমাদের বের করতে হবে। তো আমাদের এই কথাগুলি একটু বর্ণনা আকারে আমরা লিখি। দেখো, এখানে আমি লিখলাম, যা দেয়া আছে ওই কথাগুলো লিখলাম। আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ সমান 16 মিটার, প্রস্থ বি সমান 12 মিটার এবং উচ্চতা সি সমান 4.5 মিটার। তাহলে এখানে আমাদের তিনটি জিনিস চেয়েছে, তিনটি জিনিসেরই কিন্তু আমাদের সূত্র রয়েছে। তো প্রথমেই বলছে যে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত। এখানে দেখো, সমগ্র কথাটা বলেনি, এখানে বলছে যে তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই না? পৃষ্ঠতল বলতে আমাদের সমগ্র তলেই আমরা বুঝবো। তো আমরা জানি, লিখবো আমরা এখানে, আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি লিখলাম। দেখো, আমরা জানি আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 2 × AB + BC +
সি এ। তো তাহলে দেখো অঙ্কটিতে কিন্তু এ বি বিসি এবং সি এর মান দেয়া আছে। তো আমরা যদি সেই মানগুলি বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এর মান আছে কত দেখো 16 ইন্টু বি এর মান আছে 12 প্লাস বি এর মান হচ্ছে 12 ইন্টু সি এর মান হলো 4.5 প্লাস সি এর মান হলো কত 4.5 ইন্টু এর মান হলো কত 16। এখন দেখো এখানে এককগুলো কি ছিল, এককগুলো ছিল মিটার। তাহলে ক্ষেত্রফল যখনই ক্ষেত্রফল আসবে তখন কিন্তু আমরা বর্গ মিটার লিখে দেব। যে একক থাকবে তার পূর্বে শুধু একটু বর্গ লিখব। যদি সেন্টিমিটার থাকতো তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখতাম। এখানে হলো লিখব বর্গ মিটার। এখানে আমি যদি গুণ করে দিই দেখো টুটা থাক, 16 আর 12 গুণ করলে হবে 192, এটা গুণ করলে কত হবে 4 × 48 আর 54, এটাকে গুণ করলে হবে 4 × 64 আর 8 72। এখন দেখো এগুলি যোগ করব। প্রথমে আমরা কি করব, যোগ করব। তাহলে এখন আর ব্র্যাকেটটির দরকার নেই। দেখো 2 আর 4 6 আর 2 8, 7 আর 5 12, 12 আর 21 1 হাতে হলো 2, 2 আর 1 3, এত বর্গ মিটার। এখন এখানে যদি গুণ করি তাহলে কত হবে 18 × 2 = 36, 3 × 2 = 6, 636 বর্গ মিটার। তাহলে ঘনবস্তুর ক্ষেত্রফল দেখো, সুতরাং ক্ষেত্রফল সমান 636 বর্গ মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবারও একবার বলি, দেখো বস্তুটির দৈর্ঘ্য আছে দেয়া, প্রস্থ আছে দেয়া, উচ্চতা আছে দেয়া। তাহলে এই বস্তুটার ক্ষেত্রফল কত, এই বস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত, এই বস্তুটির আয়তন কত। তাহলে প্রথমেই আমরা ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফলের সূত্রটি কি রয়েছে দেখো, ক্ষেত্রফলের সূত্রটি রয়েছে 2 × AB + BC + C। তো আমরা মানগুলি বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে যা হয় এটাই আমাদের আনসার। তো এবারে আমরা দ্বিতীয় অপশনটা কি বলছে যে একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এটুকু মুছে ফেলি, এটুকু মুছে ফেলি। দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাতায় তুলে ফেলছো, আমি এটুকু মুছে ফেলি। দেখো কি লিখেছি, আবার আয়তকার ঘনবস্তুর কি একটি কর্ণের দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য একটি সূত্র আছে নিশ্চয়ই তোমরা জানো। তারপর আমি লিখছি দেখো √a² + b² + c²। এটা যদি ঘনবস্তু না হয়ে আয়তকার একটি জমি হতো, আয়তকার একটি ক্ষেত্র হতো, তাহলে কিন্তু কর্ণের দৈর্ঘ্য কী হতো জানো, a² + b²। কারণ তখন তো আর উচ্চতা থাকে না, একটা জমির তো আর উচ্চতা নেই। শুধু একটা ঘনবস্তু হলেই কিন্তু এটার উচ্চতা হবে, অর্থাৎ দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। এটা যদি একটি জমি থাকতো বা শুধু একটা আয়তক্ষেত্র থাকতো তাহলে কিন্তু এর কর্ণের সূত্রটা হতো a² + b², তখন কিন্তু আর c² থাকতো না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এইটি কি একটা ঘনবস্তু নাকি ঘনবস্তু না। তাহলে এবারে আমরা কি করব দেখো, এবারে আমরা মানটি বসিয়ে দিই। a এর মান কত 16 যোগ b এর মান কত 12 যোগ c এর মান হলো 4.5²। এটা যেহেতু একটি কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্যের বেলায় শুধু এককটিই হবে, বর্গ বা কিছু হবে না। এটা হলো শুধু কি আছে, মিটার ছিল আমাদের, এটা মিটার হয়ে যাবে। তো এবারে আমরা 16কে স্কোয়ার করলে 256 হয়, আর 12কে স্কোয়ার করলে 144 হয়, প্লাস 4.5কে করলে কত হয় দেখো, 4.5কে আমরা দেখো যদি করি, দশমিক মনে করো নেই, 5 × 5 = 25, 5 হাতে হলো 2, 4 × 5 = 20 আর 2 22, একটা জিরো দিয়ে দাও। আবার 4 × 5 = 20, 0 হাতে হলো 2, 4 হলো কত
4 5 20 শূন্য, দেখো 4 5 5 25 হাতে 2, 4 5 20 2 22, আবার 4 5 20 শূন্য হাতে হলো 2, 4 4 16 17 18, তাই না? তাহলে 5 2 8 2 10 শূন্য হাতে হলো 1। এখন দেখো এখানে দুটো 4.5 ছিল না, এখন এখানে একটা ডান পাশে একটা অঙ্ক থাকবে, এখানে ডান পাশে একটা, অর্থাৎ মোট ডান পাশে 2 ঘরে আগে দশমিক দিতে হবে। এটা হবে কত? 20.25, 20.25। তো এগুলি যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে কত হবে? এই 0.25 তো আমরা দিবই, এই 0 আর 4 আর 6 10 শূন্য হাতে হলো 1, 2 আর 3, 3 আর 4 7, 7 আর 5 12, 2 হাতে হলো 1, 1 আর 1 2 আর 2 4। এটাকে যদি আমরা রুট করি, এটাকে রুট করলে হবে 20.5। এটাকে রুট করলে হবে, দেখো 20.5। এগুলো কিন্তু মিটার, 20.5। এখন তাহলে এটি কি আছে? একটি কর্ণ, সুতরাং একটি কর্ণের দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো অঙ্ক কিন্তু সোজা অঙ্ক, পরিমিতির অঙ্ক সোজা আছে। তো প্রথমেই আমাদের যা দেয়া আছে, আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা জানতে হবে আমাদের মাস্ট। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি আছে? দেখো √a² + b² + c² এর রুট। তো তারপরে মানগুলি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে যা হয় এটাই হবে আমাদের আনসার। তো ঠিক আছে, আরও একটি অংশ আছে, তোমরা এটুকু তুলো, আমি নেক্সট অংশটি করে দিচ্ছি। দেখো তাহলে আমাদের অঙ্কটিতে কিন্তু আরও একটি অংশ রয়ে গেছে, সে অংশটি কি? আয়তন। তা এবং আয়তকার ঘনবস্তুর আয়তন সমান কি জানি আমরা? বলো তো, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ ABC। এখন আমরা মানগুলি বসিয়ে দেব। মানগুলো আছে কত? A এর মান হচ্ছে 16 ইন্টু B এর মান হচ্ছে কত? 12, আর C এর মান হচ্ছে 4.5। দেখো এখানে এটা একটা মিটার, এটা একটা মিটার, এটা একটা মিটার, 3টা মিটার যখন গুণ করবে তোমরা, তখন এটা কি হবে? এটা হবে ঘন মিটার। তাহলে আমরা লিখব ঘন মিটার। এখন এগুলো যদি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো, এমনি নর্মালি গুণও করতে পারবে তোমরা, আশা করি। ক্যালকুলেটরে গুণ করলে সহজে হয়ে যাবে 864, অর্থাৎ 864 ঘন মিটার। তাহলে আয়তন পেলাম আমরা এটি। তাহলে আমরা উত্তর, 3টি উত্তর ছিল কিন্তু অঙ্কটিতে, তাই না? তাহলে উত্তর যখন লিখবো, দেখো উত্তর প্রথমে চেয়েছিল কি? প্রথমে হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই না? উত্তর হবে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। প্রথমেই কি ছিল? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো লেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের ছিল কত? প্রথমে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল প্রথমে, দেখো 6 3 6 এত কি বর্গ মিটার। তারপরে কি ছিল? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হলো কত? দেখো সমান 20.5 মিটার। সবশেষে কি বের করলাম আমরা? আয়তন। আয়তন সমান 864 ঘন মিটার। দেখো আমাদের অঙ্কগুলো কিন্তু সৃজনশীল আকারে থাকবে। এই একটা অঙ্কতেই 10 থাকে, কিন্তু এটারই ভিন্ন ভিন্ন অপশন থাকবে। দেখা যায় প্রথমে থাকবে আমাদের হয়তো শুধু চিত্রটি আঁকো, তারপরে হয়তো আমাদের বললো ক্ষেত্রফল, তারপরে গতে অন্য একটি জিনিস বললো। এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো আসবে। তো ঠিক আছে, তোমরা এই অঙ্কটি তুলে ফেলো, আমি পরে অঙ্কটি করছি। দেখো এবারে আমি 9 নম্বর অঙ্কটি পড়ছি, একই সাথে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ।
একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে আমাদের আগের অঙ্কটা আমরা করেছি, দেখো ওখানেও তলের ক্ষেত্রফল চেয়েছে, এখানেও তলের ক্ষেত্রফল চেয়েছে। তো এখানে ব্যাপারটা হলো যে আগের যে অঙ্কটি করলাম আমরা 8 নম্বর অঙ্কটি, সেখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এখানে কিন্তু উচ্চতার অনুপাত দেওয়া আছে। এটাকে কিন্তু তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরতে পারো না। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে সবগুলোকে কাটাকাটি করার পরে যা থাকে সেই জিনিসটা রয়েছে। এখন যদি আমি সেই জিনিসটি না জানি তাহলে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাবো না, সেক্ষেত্রে আমাদের অঙ্ক রেজাল্ট কিন্তু হবে না। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, আমাদের যে সংখ্যাটি দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে কাটাকাটি করেছিলাম সেই সংখ্যাটি কিন্তু আমাদের বের করতে হবে। সেই সংখ্যাটি বের করা কিন্তু একটি ক্লু দেওয়া আছে এখানে, কারণ এখানে 87 একটা সংখ্যা দেওয়া আছে যেটা একটা কর্ণ, এটা কিন্তু অনুপাত না, একটা কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে। তো সেখান থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো আমরা একটু লিখি। দেখো আমি কি লিখেছি, যে জিনিসটি আছে ওই জিনিসটি বর্ণনা লিখেছি। দেওয়া আছে আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাই না? অর্থাৎ দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা 21:16:12 এবং দেওয়া আছে কি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। তো এখন আমি যে বলেছিলাম যে এটা একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করা হয়েছে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স। তাহলে মনে করলাম কি, মনে করি অনুপাতের সাধারণ রাশি এক্স। তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত হবে, এ সমান সমান 21x, অর্থাৎ যে সংখ্যা দিয়ে কাটাকাটি করছি ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি সংখ্যা ওই অনুপাতটিকে, তাহলে কিন্তু আমরা মূল দৈর্ঘ্যটা পেয়ে যাব। একইভাবে প্রস্থকেও আমি এক্স দিয়ে কেটেছিলাম, প্রস্থ হবে কত তাহলে 16x, উচ্চতা হবে 12x, তাই না? এখন দেখো এখানে আমাদের দেয়া আছে কি, দেয়া আছে তো দৈর্ঘ্য কার দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্যর সূত্রটা কি, আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান কি, আমরা আগের অঙ্কটাতে করেছিলাম √a² + b² + c²। তো আমরা জানি, এখানে লিখি দেখো কি লিখলাম, আমরা জানি আয়তকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সমান এত। তো এখন এই কর্ণের দৈর্ঘ্যটি কিন্তু আমাদের 87। তাহলে আমরা লিখব কি, প্রশ্ন মতে 87। তো এখন এর মানটা কত, দেখো এর মানটা আমি বের করেছিলাম 21, বি এর মান কত 16x, আর 21x 16x, আর উচ্চতা হতো কত 12x। তো আমি ওই মানগুলি বসিয়ে দেই। দেখো আমি এই মানগুলি বসিয়ে দেই, মানগুলি আসে কত, এর মান হচ্ছে 21x এর হবে হোল স্কোয়ার প্লাস এটা বি এর মান আছে 16x এর হবে স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে 12x এর হবে স্কোয়ার সমান সমান 87। বা দেখো 21 কে স্কোয়ার করলে কত হবে, 4×1 প্লাস 16 কে স্কোয়ার করলে 2 5 6 x হবে স্কোয়ার প্লাস 12 কে স্কোয়ার করলে কত হবে 1 4 4x স্কোয়ার, এর হলো √, তো আসেই সমান সমান 87। দেখো বোর্ডে আমাদের ধরতেছে না, এখন উপরে করতে হবে। তা আবার একটু তোমরা বুঝে নাও, এখানে আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত ছিল। এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সঠিক মাপ না, এটা হলো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করার পরে কিন্তু এই অবস্থাটা দাঁড়িয়েছে, এবং সেই সংখ্যাটা আমি ধরলাম কত এক্স। তাহলে ওই সংখ্যা দ্বারা যদি আমরা অনুপাতগুলোকে গুণ করি তাহলে আমরা কিন্তু পুরো জিনিসটাকে পেয়ে যাব। তো আমরা ধরে নিলাম এক্স যদি ধরি তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত হবে, এ সমান সমান 21x, বি সমান সমান 16x, সি সমান সমান 12x।
তো এখন যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের রুট, অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস প্রস্থতার স্কয়ারের রুট। তো আমরা করলাম ওখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করলাম, অর্থাৎ এটা সমান সমান 87। তো তারপরে আমরা মানগুলি বসিয়ে একটা অবস্থায় দাঁড় করিয়েছি। এবারে আমরা মুছে ফেলি। এই সংখ্যাগুলোকে যোগ করলে কত হয় দেখো তো, 4 আর 6 10 আর 11 1 হাতে হচ্ছে 1, 4 1 5 আর 5 10 আর 4 14 4 হাতে হলো 1, 1 আর 1 2 আর 2 4 আর 4 8 x স্কয়ার, এটা সমান সমান হবে 87। এখন দেখো এই সংখ্যাটাকে যদি আমরা রুট করি তাহলে 29 হয়। 29 এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার হবে না, সরি এক্স হবে, কারণ রুটে আর স্কোয়ার তো কাটা গেল, 87 হবে। তারপর আমরা একটু ক্যালকুলেটরে করে নেই যে সংখ্যাটা ঠিক আছে কিনা, অর্থাৎ কিনা রুট ওভার 841 ঠিক আছে, বা x সমান সমান কত হবে তাহলে দেখো 87 বাই হলো 29, এটা কাটলে কত হবে 3, সুতরাং x সমান সমান হবে 3। এখন দেখো তাহলে আমরা এখন দৈর্ঘ্য বের করতে পারবো। সুতরাং বস্তুটির দৈর্ঘ্য a সমান সমান কত ছিল 21x সেন্টিমিটার সমান সমান 63 সেন্টিমিটার। তাহলে বস্তুটির প্রস্থ কত দেখো, প্রস্থ ছিল হলো b সমান সমান 16x সমান 16 ইন্টু 3 এত সেমি করলে কত হবে 348 সেমি। এবারে আমরা উচ্চতা বের করি। বস্তুটির উচ্চতা c সমান সমান ছিল আমাদের কত 12x 12 ইন্টু 3 এত সেমি সমান সমান 3 12 36 সেমি। এখানেও কিন্তু সেমি লিখতে পারি আমরা। এবারে আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে তো ক্ষেত্রফল, তাই না? আমাদের এবারে চেয়েছে কিন্তু ক্ষেত্রফল। এবারে যেহেতু আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি, এবারে আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্রটি বসিয়ে দেব। সুতরাং বস্তুটির ক্ষেত্রফল সমান নিচে লিখলাম 2ab প্লাস bc প্লাস ca। 2a এর মান কত, এর মান পেয়েছি 63 ইন্টু b এর মান হলো কত 48 প্লাস 48 ইন্টু c এর মান পেয়েছি 36 প্লাস 36 ইন্টু 63। এটি কি হবে দেখো, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। এবারে আমরা যদি এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, আমরা সহজে গুণ করার জন্য ক্যালকুলেটর ইউজ করলাম। দেখো 63 ইন্টু 48 3024 প্লাস 48 ইন্টু 36 করলে কত 48 ইন্টু 36 1728 প্লাস 36 ইন্টু 63 করলে 2268 বর্গ সেন্টিমিটার। এবার যদি আমরা যোগ করি দেখো কত হয়। এবারে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 8 8 16 8 4 20 0 হাতে হলো 2 6 আর 2 8 8 2 10 আর 2 12 2 হাতে হলো 1 দুটাকে 3 7 আর 3 10 10 আর 0 10 হাতে হলো 1 2 রাকে 3 আর 1 4 আর 3 7 এত কি বর্গ সেমি। 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় দেখো 0 2 দুগুণ 4 0 7 দুগুণ 14 এত বর্গ সেমি। তাহলে কি অঙ্কটাতে চেয়েছে কি আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল কিন্তু বের হয়ে গেল। তাহলে উত্তর লিখব, উত্তর 1440 বর্গ সেন্টিমিটার।
আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, কারণ আগের অঙ্কটিতে ক্ষেত্রফল চেয়েছে, এই অঙ্কটিও কিন্তু ক্ষেত্রফল চেয়েছে। তো এখানে একটু সমস্যা ছিল কি, আমাদের দৈর্ঘ্য প্রস্থর উচ্চতার যে সঠিক মাপ সেটা দেওয়া ছিল না, সেটা ছিল কি একটি অনুপাত দেওয়া ছিল। সেই অনুপাত থেকে কিন্তু আমরা বের করে নিলাম, সেই অনুপাত কত দিয়ে কাটাকাটি করছে সেই সংখ্যাটা বের করে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে তারপরে কিন্তু ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করেছি। সেখানে মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল। তো ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি এখন পরের অঙ্কটি করার চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের এতক্ষণে নিশ্চয়ই তোলা হয়ে গেছে। দেখো এবারে আমি করব 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি একটু পড়ে নিই, একই সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি আয়তকার কাঠের বাক্সের বাইরের মাপটা দেওয়া আছে। দেখো বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং উচ্চতা আছে কত 4 সেন্টিমিটার, এবং এর ভিতরের ক্ষেত্রফলটি দেওয়া আছে। তাহলে বাক্সের কাঠের পুরুত্ব, দেখো আমরা যদি একটা বাক্স তৈরি করি নিশ্চয়ই এরকম কাঠ লাগবে। এখন এখানে যদি এটা একটা কাঠ হয়, এখন এখানে কিন্তু আরেকটি কাঠ আমাদের এভাবে দিতে হবে। তাইলে কিন্তু বাইরের দৈর্ঘ্য বলতে আমি এখান থেকে এ পর্যন্ত বুঝবো, আর ভিতরের দৈর্ঘ্যটা কিন্তু এখানে যখন একটা কাঠ দিব আমি, তখন কিন্তু এখান থেকে এই কাঠটির পরিমাণ কমে যাবে। একইভাবে এই পাশেও কাঠটির পরিমাণ কিন্তু কমে যাবে, এটা মনে রাখতে হবে। তাইলে আমাদের যে কাঠ দিয়ে তৈরি বাক্স, সেই কাঠের পুরুত্ব যদি সব জায়গায় সমান থাকে তাহলে কিন্তু বাইরের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি হবে, ভিতরের দৈর্ঘ্য কাঠের ডাবল পুরুত্ব কমে যাবে। একইভাবে যদি আমাদের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকতো তাহলে বাইরেরটা বের করতে হলে কী করতে হতো, আমাদের 2x পরিমাণ বাড়িয়ে দিতে হবে, প্লাস করে দিতে হবে। তো আমি দেখো এখানে কি কি দেয়া আছে, দেখো দেয়া আছে বাইরের মাপ। তাহলে আমি একটু লিখে ফেলি। দেখো এখানে বর্ণনাটি আমি লিখেছি, দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। এটা কিন্তু কি বাইরের দৈর্ঘ্য, এবং কি দেওয়া আছে বাক্সের ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। তা এখন আমি কাঠটা কতটুকু পুরুত্ব জানি না, তাই না? আমাদের বাইরের দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে ভিতরে, ক্ষেত্রফল ভিতরে। এখন এখান থেকে আমরা কি করব, কাঠের পুরুত্বটা বের করব। তো আমাদের আমি আগেই বলছি যে ভিতরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হলে বাইরে যে দৈর্ঘ্য প্রস্থটি রয়েছে তা থেকে আমরা কি করব, তা থেকে আমরা ডাবল পরিমাণ কাঠ বাদ দিতে হবে। আমরা যে অষ্টম শ্রেণীতে যে অঙ্কগুলো করেছি ওই পুকুরের ওখানে কিন্তু আমরা যখন বাইরের পুকুরের জমির দৈর্ঘ্য দেওয়া আছে তখন কিন্তু পুকুরের দৈর্ঘ্য বের করতে হলে কী করতে হয়েছে, ডাবল পার বিয়োগ করতে হয়েছে না? ঠিক একইভাবে এখানে বাক্সর বেলাও ঠিক একই, এখানে পার না, এখানে কাঠের পুরুত্ব ডাবল বিয়োগ করতে হবে। তাহলে মনে করি এখানে এটা তাহলে কি হবে, দেখো মনে করলাম কাঠের পুরুত্ব এক্স, তাহলে ভিতরের দৈর্ঘ্যটি কত হবে, 8 থেকে 2x পরিমাণ কম হবে। তাহলে ভিতরের দৈর্ঘ্য লেখো, তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত হবে, দেখো তো দৈর্ঘ্য হবে, আমি এই যদি ধরি এই হবে 8 - 2x সেন্টিমিটার, তাই না? দেখো আমার 8 ছিল বাহিরের, এখন এখান থেকে যদি আমি ভিতরেরটা বের করতে চাই তাহলে কি হবে, ডাবল পরিমাণ কাঠ বাদ যাবে। কাঠ আছে x, তার ডাবল পরিমাণ বাদ গেল। বাক্সের ভিতরের প্রস্থ কত হবে, দেখো তো প্রস্থ হবে b = 6 - 2x সেন্টিমিটার। বাক্সের ভিতরের উচ্চতা কত হবে, c = কত হবে 4 - 2x সেন্টিমিটার। তাহলে এখন ভিতরের ক্ষেত্রফল কী হবে, দেখো ভিতরের ক্ষেত্রফল হবে, আমরা যে সূত্রটা জানি 2 × AB + BC + CA। তো লেখো তাহলে ভিতরের ক্ষেত্রফল, সুতরাং ভিতরের, তো দেখো তাহলে ভিতরের ক্ষেত্রফল কি, আমরা ভিতরের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে সেটি দিয়ে করব। তা ভিতরের ক্ষেত্রফল সমান সমান কী হবে, দেখো 2
এবি প্লাস বিসি প্লাস সিএ এটি হবে। তো এখন ভিতরের ক্ষেত্রফল, এখন এই ক্ষেত্রফলটি কিন্তু দেয়া আছে এটি, তাহলে আমরা লিখব কি প্রশ্ন মতে টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান কত, সমান সমান 87। এবারে আমরা এই গুণগুলো করে ফেলব। 87 88, দেখো আমাদের কত হবে প্রশ্ন মতে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এই ক্ষেত্রফলটি কিন্তু দেওয়া আছে 88। তাহলে এবারে আমরা মানগুলি বসিয়ে দিই। মানগুলি বসানোর আগে আমি এই 2টা দিয়ে এ পাশে নিয়ে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। দেখো একই সাথে দুটো কাজ করতে চাচ্ছি। তাই এর মান কত, এর মান হচ্ছে 8 - 2x, 8 - 2x, বি এর মান হলো 6 - 2x, 6 - 2x। আবার এটা দেখো এখানে প্লাস রয়েছে, প্লাস বি এর মান হলো 6 - 2x ইন্টু কত হবে, সি এর মান হলো কত 4 - 2x, 4 - 2x প্লাস সি এর মান হলো 4 - 2x, 4 - 2x। আবার এর মান কত 8 - 2x, 8 - 2x সমান সমান 88/2। দেখো এ পাশে 2, ও পাশে আমি নিয়ে গেলাম, এ পাশে গুণ আকারে ছিল, ও পাশে ভাগ হয়ে যাবে। দেখো বোর্ড আমাকে মুছতে হবে, এই জন্য আবার একবার বলছি। দেখো বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, তাহলে আমাদের ভিতরের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে। তো আমি কাঠের পুরুত্বটাকে যদি এক্স ধরি, তাহলে কি হবে, তাহলে আমি যদি ভিতরের দৈর্ঘ্য বের করি, বাইরের থেকে আমি ডাবল পরিমাণ কাঠের পুরুত্ব বিয়োগ করতে হবে। তো আমাদের কাঠ ছিল কত এক্স, তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে 8 - 2x। একইভাবে ভিতরের প্রস্থ কী হবে 6 - 2x, উচ্চতা 4 - 2x। এখন সমগ্র তলে ক্ষেত্রফল অর্থাৎ ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু আমি পেয়ে গেলাম, তাহলে আমি ভিতরের ক্ষেত্রফলটা এখন পাবো। ক্ষেত্রফলটা রয়েছে কি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ আমি ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমি যথাক্রমে কী ধরছি, এবি বিসি সিএ ধরেছি। তো সেখান থেকে আমি এখন এবি বিসি সিএ এখন একটি সমীকরণ গঠন করলাম। সমীকরণ গঠন করার পরে আমি মানগুলি বসিয়ে দিলাম। এবারে আমাদের কি কাজ বলো তো, এবারে আমাদের এই জিনিসগুলোকে গুণ করতে হবে। তো আমি মুছে ফেলি। দেখো এটাকে এই দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করি। দেখো এখানে আমি প্রথম থেকেই লিখি 6 × 48 মাইনাস 8 × 16x। এখন হলো এই 2x দেওয়া এই 6কে 6 × 12x মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার। এরপরে দেখো এটা দ্বারা যদি আমি এই পাশে দেখো এই প্লাসটি দিলাম, আমি আবার এই 6 দ্বারা এই পুরোটাকে গুণ করো, কত হয় 4 × 6 24, 24 মাইনাস 6 × 12x মাইনাস 12x। একইভাবে এটা দ্বারা যদি আবার এই দুটোকে গুণ করো, মাইনাস 4 × 8x মাইনাস 8x প্লাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। এবারে আমি আবার এটাকে গুণ করবো। দেখো 4 দ্বারা যদি 8 গুণ করো, 4 × 8 কত হবে প্লাস 4 × 8 32, আবার 4 দিয়ে 2xকে গুণ করলে কী হবে মাইনাস 4 × 8x, আবার মাইনাস 8 × 16x মাইনাস 16x মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার সমান সমান কত হবে, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 44। আশা করি বুঝতে পেরেছো, আমরা গুণটুকু করলাম না। দেখো আবার একবার গুণটা করি। দেখো 6 × 48 মাইনাস 8 × 16x, আবার 2 দ্বারা যদি গুণ করো, দেখো মাইনাস 6 × 12x মাইনাস প্লাস 4x স্কোয়ার। একইভাবে এখানে দেখো 4 × 24 মাইনাস 6 × 12x, আবার মাইনাস কত 4 × 8x মাইনাস প্লাস কত 2 × 4x স্কোয়ার। এখানে দেখো 4 × 8 32 মাইনাস 4 × 8x মাইনাস 8 × 16x প্লাস 4x স্কোয়ার সমান সমান এটা কাটাকাটি করলে কত হবে 44। এবারে দেখো আমরা এই 48 48 24 আর কত আর এখানে 32 এই তিনটি সংখ্যা যোগ করে দিব। 2 8 4 6 8 6 14 4 হাত হলো 1 3 এর 4 4 2 6 6 আর 4 হলো 10, এটা হবে 104 মাইনাস। এবারে দেখো x এর সাথে x এর যোগ হবে,
এই এক্স কত আছে 16 আর 12 28, 28 28 আর 12 কত 40, 40 আর 8 48, 48 আর 8 56, 56 আর 6 62 আর 10 72, এখানে হবে 72 মাইনাস 72x আর 4x স্কোয়ার 4x স্কোয়ার 4x স্কোয়ার অর্থাৎ 3 4 12x স্কোয়ার 12x স্কোয়ার সমান সমান 44। এবারে যদি আমি 4 কমন নেই, দেখো 4 কমন নিলে কত হয়, 4 কমন নিলে দেখো 4 2 8, 4 6 24, 4 18 72x প্লাস 3 4 12 x স্কোয়ার সমান এটা। এবার যদি 4 দ্বারা উপাশে ভাগ দিই আমি তাহলে কত হয় দেখো মাইনাস 18x প্লাস 3x স্কোয়ার সমান সমান কত 44/4, 4 11 44 বা 26 মাইনাস 18x প্লাস 3x স্কোয়ার সমান সমান 11। এখন এটাকে যদি আমি প্রথমে দেখি দেখো 3x স্কোয়ার তারপরে এটাকে আনি মাইনাস 18x প্লাস 26 মাইনাস 11 সমান সমান 0, ওই 11টি উপাশে ছিল আমি বাম পাশে নিয়ে আসলাম। এবারে দেখো 3x স্কোয়ার মাইনাস এত আর এখান থেকে বিয়োগ করলে কত হয় দেখো 2 আসে কত হলে 1 আসে কত হলে 6 হবে, 5 হলে আর 1 আসে কত হলে 2 হবে 1 হলে সমান সমান 0 বিয়োগ করে দিলে। এবারে কিন্তু আবারও 3 কমন যায়, যতক্ষণ কমন যাবে তুমি কমন নিয়ে নেবা তোমরা কমন, অর্থাৎ এই সংখ্যাটা যত বড় হবে তত কিন্তু তোমরা মিডল টার্ম করতে অসুবিধায় পড়ে যাবে। 3 কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 সমান সমান 0। এখন উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে কত হবে দেখো 0 হয়ে যাবে, মাইনাস 6x প্লাস 5 সমান সমান 0 হয়ে গেল। আমরা 3 দ্বারা ভাগ করলাম তাই না, 3 দ্বারা ভাগ করে দিলাম। এবারে আমরা মিডল টার্ম করি, দেখো এখানে আছে 6 এখানে আছে 5, তাহলে 5 কি 5 5 আর 1 6 তাই না, অর্থাৎ এই 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে 1 আর 5 দুটো উৎপাদক আছে। এই 5-এর কয়টি উৎপাদক আছে 2টি। 5 একটা মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যার কিন্তু 2টি উৎপাদক থাকে, তো এখানে 2টি উৎপাদক আছে, দেখা যায় ওই 2টি উৎপাদক যদি যোগ করি আমরা তাহলে কিন্তু মাঝের সংখ্যাটা আমরা পেতে পারি। তা এবারে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 সমান সমান 0, বা এখান থেকে যদি আমি কমন নেই দেখো কত হয়, এখান থেকে x কমন আছে তাই না, x কমন গেলে কত থাকবে তাহলে x মাইনাস 5 থাকবে, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে কত হবে দেখো তো, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 সমান সমান কত 0। এবারে দেখো এই x মাইনাস 5 এই x মাইনাস 5 দুটোর ভিতরে একটি কমন নিতে পারি আমরা, দুটোর ভিতরে এই পাশে নেই আমি একটু দেখো, বা এখানে x মাইনাস 5 কমন নিলে কত হবে দেখো, প্রথমে আমি x মাইনাস 5টি কমন নিয়ে নিলাম, আর এখানে কত থাকবে, এখানে থাকে এই পুরো জিনিসটি থেকে যদি আমি এইটুকু কমন নিয়ে নেই থাকবে শুধু x, এখানে আমি শুধু x লিখবো। আর তারপরে এই পাশে কী অবস্থা দেখো, এই পুরো জিনিসটি থেকে আমি এটিকে কমন নিয়ে নিয়েছি, থাকছে কত 1, তাহলে মাইনাস 1 হবে সমান সমান 0। এখন আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে উহাদের ভিতরে কমপক্ষে একটা 0 বা একাধিক 0 বা সবগুলো 0 হতে পারে। তো কোনগুলো 0 হবে দেখো আমরা এটা লিখি, সুতরাং লেখে হয় x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ কোনটা 0 আমরা জানি না, ধরে নিলাম এটা 0 অথবা ওটা 0। এখানে তাহলে কি হয় দেখো x সমান সমান কত হবে 5, আর এখানে হবে কত x সমান সমান 1 হবে। এখন একটা জিনিস দেখো লক্ষণীয়, আমাদের এই কাঠটি এই বাক্সটি কিন্তু উচ্চতা ছিল 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার যদি উচ্চতা হয় আর কাঠের পুরুত্ব যদি 5 সেন্টিমিটার হয় সেটা তো বাক্স হবে না, মাপে ঠিকমতো হবে না। তার মানে এই মানটি কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ কাঠটির উচ্চতাই ছিল কত 4 সেন্টিমিটার, আমার কাঠের পুরুত্ব 5 সেন্টিমিটার হলে বাক্স হবে না। লিখতে হবে x সমান সমান 5 গ্রহণযোগ্য নহে, কারণটা আমি দিয়ে দিই, কারণ বাক্সের উচ্চতা 4 সেমি। তাহলে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটাই হবে, তাহলে নির্ণেয় কাঠের পুরুত্ব, সুতরাং নির্ণেয় কাঠের পুরুত্ব কত হবে
পুরুত্ব হবে 1 সেমি। এটাই অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আবারও এতটুকু বলি, আগে তো বারবার বুঝেলাম। তারপরে এই পাশেরটা জাস্ট ক্যালকুলেশন, এ পাশে জাস্ট ক্যালকুলেশন। আমরা যে সংখ্যাগুলো ছিল এ আর বি আর সি এর মান, সেগুলো বসানোর পরে সেগুলোকে আমি গুণ করেছি, আগে বোর্ডে মুছে ফেলেছি। সেগুলো গুণ করলে দেখা যায় এই লাইনটা হয়। তারপরে আমরা কি করলাম, এরপরে এই দেখো সংখ্যা এক্সের সাথে তো এক্সের যোগ হবে, আমরা জানি এক্স স্কোয়ারের সাথে তো এক্সের যোগ হয় না, সংখ্যার সাথে সংখ্যা যোগ হবে। তো আমাদের এখানে দেখো 48 আছে, 48 আছে, আর এখানে আছে কত 24, আর এখানে আছে 32। এই তিনটি সংখ্যা আমরা যোগ করলে পেয়েছি কত 104। আবার আমি এই যে এখন কোথায় কোথায় এক্স রয়েছে সেই এক্সগুলি আমরা যোগ করলাম। দেখো এই এক্স, তারপরে এখানে এক্স, এখানে এক্স, এইটা এই 6টি এক্স, 6 জায়গায় এক্স রয়েছে, সবগুলো যোগ করলে দেখা যায় 72 হয়েছে। কিন্তু প্রত্যেকটির সাইন কিন্তু মাইনাস, এজন্য কিন্তু মাইনাস সাইন এখানে বসেছে। একইভাবে এখানে দেখো 4x স্কোয়ার, 4x স্কোয়ার, 4x স্কোয়ার, 3 জায়গায় এক্স স্কোয়ার রয়েছে, 4 করে তাহলে 3 4 কত 12x স্কোয়ার। এখানে যেহেতু প্রত্যেকটির সাইন প্লাস, এই জন্য কিন্তু প্লাস সংখ্যাটি আমরা নামিয়েছি এখানে। আর এপাশে যা ছিল তাই। এবারে আমরা দেখলাম এপাশে 4 কমন যায়, যদি যত সম্ভব কমন নিলে কি হবে, আমাদের অঙ্কটি কিন্তু ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কমন ছাড়াও কিন্তু হবে, তখন মিডল টার্মটি একটু বড় হয়ে যায়। তো ঠিক আছে, এবারে এই 4 এপাশে কী আছে, ওপাশে গেলে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে গেল। এখানে আমাদের কাটাকাটি করার পরে কত 11 হলো। 11 হওয়ার পরে এখন আমি করলাম কি, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম। এই 4x স্কোয়ার 3x স্কোয়ারকে আমি প্রথমে নিলাম, তারপরে এই 18x, তারপরে 26 আর এপাশে যদি 11 চলে আসে তাহলে কি হবে, মাইনাস হবে। তো মাইনাস করার পরে দেখা যায় যে এই সংখ্যাগুলো ভিতর থেকে আবার কমন যায়। কত কমন যায় 3, আমি 3 কমন নিলাম। তারপরে 3 দ্বারা ভাগ করলে এই ভিতরের এতটুকু অংশ থাকবে। এইটুকুরে আমি মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার নিয়ম কি দেখো, এই প্রথমে যে আমাদের সংখ্যাটা থাকবে, দেখো এক্স হলো আমাদের ভিত্তি, এর সাথে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, আর এপাশে রয়েছে কত 5। এই 1 আর 5 গুণ করলে কত হয় 5 হয়। 5 একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার মাত্র 2টি উৎপাদক থাকে। কত, তাহলে সেটা হলো সেই সংখ্যা এবং 1। মৌলিক সংখ্যার উৎপাদক দুটো হলো কি, ওই সংখ্যাটি এবং 1। তো এখানে যেহেতু 5 রয়েছে, এর উৎপাদক দুটি কত 1 আর 5। এখন 1 আর 5 যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, তারপরে যাতে মাঝের সংখ্যাটি হয়। দেখো এখন এখানে রয়েছে কত এখানে রয়েছে 6। তো 5 আর 1কে যোগ করলেই কিন্তু 6 হয়। তো যেহেতু মাঝের সংখ্যাটির চিহ্ন মাইনাস রয়েছে, এজন্য 1 এবং 5-এর চিহ্ন কিন্তু কি হবে, আমাদের মাইনাসই দিতে হবে। মাইনাস দেওয়ার পরে আমরা এখান থেকে কমন নিলাম, আবার এখান থেকেও কিন্তু কমন নিলাম। উৎপাদকের মূল কথা কি, কমন নেওয়ার পরে কিন্তু যা থাকবে সেটা কিন্তু 1 হতে হবে। দেখো এখানে x-5, এখানে কিন্তু x-5 হয়েছে। এই দুটোর ভিতরে একটি আমরা কমন নিলাম। একটি কমন নেওয়ার পরে তারপরে থাকে কত, এই প্রথম পোর্শনে থাকে x, আর দ্বিতীয় অংশে থাকে কত, দ্বিতীয় অংশে থাকে 1। তো এখন দেখো এই দুটো জিনিসের গুণফল যেহেতু 0, তাহলে হয় আমার এটা 0 অথবা এটা 0। তাহলে আমি সেটাই লিখলাম, এটা 0 অথবা ওটা 0। তো এইটা 0 করলে পরে দেখো দুটো এক্সের দুটো আমরা মান পেলাম। এখন এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ হলো কি, কাঠটি এই আমাদের বাক্সটি পুরুত্বই ছিল আমাদের 4, সেখানে একটা কাঠে যদি 5 হয়, তাহলে একটা কাঠেই তো তোমার উচ্চতার থেকে বেশি হয়ে গেল, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আরেকটি মান যে রয়েছে, এই মানটি হবে আমাদের কাঠের পুরুত্ব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরিশেষে আবারও একবার বলবো, তোমরা মাদককে না বলো, মাদক থেকে দূরে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।